শিক্ষা দর্শন বা জীবন দর্শনে শিক্ষা দর্শন মানে এই কোশ্চেনটা এরকম আসে, স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। এই শিক্ষাটি চালু হয়েছিল 1863 খ্রিস্টাব্দে উত্তর কলকাতায় সিমলাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারে বিবেকানন্দের জন্ম হয়। দত্ত পরিবারে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর দুরন্ত সন্তান নরেন মেট্রোপলিটিক স্কুল ও জেনারেল অ্যাসিস্ট্যান্ট কলেজ বা মেধাবী ছাত্র ছিলেন। নরেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণের স্পর্শে নরেন্দ্র বীর সন্ন্যাসী বিবেকানন্দে পরিণত হন। তিনি ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন ইত্যাদি সামাজিক বিদ্যার বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি বিষয়ে দক্ষতা লাভ করেন। সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে হিমালয়ের সাধনে পরিব্রাজক করে। সমগ্র ভারত ভ্রমণ করে অজ্ঞাত, দরিদ্র ও অবজ্ঞহীন বাধ্য বিচ্ছিন্ন ভারতবাসীদের এই মন্ত্রে তিনি দীক্ষিত করেন। ভারতের সাধনার উজ্জ্বল দিক তাই পাশ্চাত্য দার্শনিক রোমোলেল বলেছেন যে কত বছর হলো তিনি চলে গেছেন, তবু এখনও যখন তার বাণী পড়ি তখন যেন মনে হয় দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ শক্তি চালিত দিয়েছে। তার সব কিছুই রাজকীয়। পাশ্চাত্য পত্রপত্রিকার অনেক সময় কোইন ভার্সন বলে তাকে অভিজাত করা হয়। সাহিত্য গ্রহণ করায় লিখেছেন তাকে বহুজনের মধ্যে প্রথম ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না। দর্শনের ছাত্র ছিলেন বিবেকানন্দ। পাশ্চাত্য দর্শনের সর্বোচ্চ চূড়ায় বসে তিনি প্রশ্ন করেছিলেন, এসবের প্রাসঙ্গিকতা কতখানি? দর্শন কি শুধুই নির্ভর চিন্তা ফসল বা কবিতা বা কেন্দ্রীয় কথা তাত্ত্বিক বিষয়? তাই তিনি বহু শতাব্দীর ওপর থেকে নিয়ে এলেন বেদান্তের সামনে বাণী। তাই তিনি বলেছেন যে ব্রহ্মময় জগৎ ও সকল জীবন্ত ব্রহ্মময়। স্বামী বিবেকানন্দ বেদান্তের জগৎ থেকে নিয়ে এলেন শ্রমহীন ও বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার বাণী। দর্শন ও শিক্ষা। স্বামী বিবেকানন্দ দার্শনিক ছিলেন। তিনি শিক্ষার সম্পর্কে বলেছেন, এডুকেশন ইজ দ্য মেটাফিশন অফ দ্য ফিন্স অ্যালং ইন ম্যান। তিনি বলতে চেয়েছেন জ্ঞান মানুষের অভ্যন্তরের জিনিস, তাকে বাইরে থেকে সংগ্রহ করা হয় না। প্রকৃতিকে বিশ্বাস, প্রকৃতির সম্পর্কে জ্ঞান ও মানুষের মনে সঞ্চিত থাকে মানুষের উপর আত্মনির্ভর সরিয়ে দিতে পারে না। আমাদের অভ্যজ্ঞান ও প্রাকৃতিশীল হয়। শিক্ষা হলো অন্তরের প্রকাশ, বাইরের প্রচেষ্টা নয়। তাহলে কি বলেছে? সামাজিক ভাববাদী ও দার্শনিক ছিলেন। তাহলে সামাজিক ভাববাদী দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি শিক্ষার সম্পর্কে বলতে চেয়েছেন জ্ঞান মানুষের অভ্যন্তরীণ জিনিস, বাইরে না, মানে যেটা জ্ঞান অর্জন করবে সেটা ভিতরের জিনিস, বাইরের জিনিস নয়। মানুষের ওপরের অভ্যন্তরে সরিয়ে দিতে পারলে আমাদের আত্মায় প্রকাশিত হয়। শিক্ষা হলো অভ্যন্তরে প্রকাশের, বাইরে প্রচেষ্টা নয়। শিক্ষা হলো আভ্যন্তরীণ মহত্বের প্রকাশ বা বিবেকানন্দের এই মহত্বকে বিশেষ করে দুটি দিকে প্রকাশিত করা হয়েছে। এক হলো মহত্ব এবং অপরটি হলো প্রকাশ। তাহলে দুটি ভাগে প্রকাশিত করছে, একটি হলো মহত্ব এবং অপরটি হলো প্রকাশ। এখানে মহত্ব বলতে ব্যক্তির নিজস্ব গুণাবলীর কথা বলতে চেয়েছেন, অর্থাৎ ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য শাসনতন্ত্র অনুযায়ী বিকাশ লাভ করে। এদিক থেকে বিচার করলে বলা যায় তিনি শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতন্ত্রের পক্ষপাতিত্ব ছিলেন। তাহলে তিনি কিসের পক্ষপাতিত্ব ছিলেন না? তিনি শিক্ষায় ব্যক্তিতন্ত্রের পক্ষপাতিত্ব ছিলেন। মিন্স বা প্রকাশ শব্দটি এসেছে বিশ্লেষণ করে আমরা বিভিন্ন জিনিস পাই। মানুষের মধ্যে অভ্যন্তরীণ যতই থাকুক তা প্রকাশিত না হলে মূলহীন হয়। ব্যক্তির এই অভ্যন্তরীণ মহত্বের প্রকাশের আদর্শ হানান
হলো মানুষ ও সমাজ অর্থ ও সামাজিক সমাজতান্ত্রিক মতবাদের গ্রহণ করেছেন। সুতরাং স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের মধ্যে আমরা ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক মতবাদের সমর্থক দেখতে পাই। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে তিনি আধুনিক চেতনার সাথে সমাজ চেতনার সমন্বয় সাধন করেন। তাহলে কি বলেছেন শিক্ষার লক্ষ্য? না, শিক্ষার লক্ষ্য করতে গিয়ে তিনি আধুনিক চেতনার সাথে সমাজ চেতনার সমন্বয় সাধন করেছেন। আধুনিক চেতনার ক্ষেত্রে 1 নম্বর, আধুনিক চেতনার ক্ষেত্রে তিনি মানুষের আত্মবিশ্বাস হতে বলেছেন। এখন থেকেই অবশ্য আত্ম উপলব্ধি যা মানুষের মাহাত্ম্যের চেয়ে চরম শিখরে পৌঁছে যাবে। বিবেকানন্দ বলেছেন শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর চারিত্রিক গঠন। তাহলে শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার চারিত্রিক গঠন। দিস am educated is the চেঞ্জ অফ বেনিফিট। স্বামী বিবেকানন্দে মানুষের শিক্ষার কথা বলেছেন। শিক্ষার লক্ষ্য শুধু কতগুলি তথ্য পরিবেশন করা নয়, ব্যক্তির অন্তর্নিহিত শক্তিকে যথার্থ সামাজিক পথে পরিচালনা করাই হলো শিক্ষার লক্ষ্য। তাহলে শিক্ষার লক্ষ্য কি না, স্বামী বিবেকানন্দ বলেছে ব্যক্তিকে সঠিক পথে পরিচালনা করাই হলো শিক্ষার লক্ষ্য। আর তারপরে কি বলেছে 4 নম্বর, সর্বোপরি শিক্ষার লক্ষ্য হবে পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠন। তিনি শিক্ষার্থীর পরিবর্তন বহিঃপ্রকৃতির বিকাশের কথা বলেছেন। শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর দৈহিক মানসিক নৈতিক ব্যক্তির নান্দনিক বৈদিক দিকগুলির বিকাশ সাধন ঘটানো। তাহলে কি বলেছে, সর্বোপরি শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার লক্ষ্য হবে একটি ব্যক্তিকে পরিপূর্ণ ও গঠন করে দেওয়া, যার অন্তর হোক বা বহিঃ বিকাশ হোক সম্পূর্ণভাবে ঘটানো, যার মধ্যে থাকবে নৈতিক প্রেক্ষাবিক নন্দিক বৈদিক দিকগুলি। তারপরে শিক্ষার অপর একটি অন্যতম লক্ষ্য হবে দেশপ্রেম তথা বা মানবপ্রেম। তাহলে শিক্ষার অপর একটি অন্যতম লক্ষ্য হবে দেশপ্রেম তথা মানব প্রেম। এবার বলেছে শিক্ষায় পাঠ্যক্রম। স্বামী বিবেকানন্দ মনে করে শিক্ষায় মানুষের জন্মগত অধিকার। তিনি সার্বজনীন শিক্ষার কথা বলেছেন। তাহলে তিনি কি বলেছেন, স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষায় মানুষের জন্মগত অধিকার শিক্ষার কথা বলেছেন। আধুনিক বিকাশের গুরুত্ব দিয়ে সার্বজনীন শিক্ষার জন্য পাঠ্যক্রম ধর্মীয় শিক্ষার প্রবর্তনের কথা বলেছেন। তাহলে আধুনিক বিকাশের গুরুত্ব দিয়ে সার্বজনীন শিক্ষার জন্য পাঠ্যক্রম ধর্মীয় শিক্ষার প্রবর্তনের কথা বলেছেন। মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়ে মাতৃভাষার চর্চা কথা বলেছেন। ভারতীয় চিন্তাধারার অধিকাংশ সফল সংস্কৃতি ভাষা থাকায় তিনি সংস্কৃত চর্চা ব্যবস্থা পাঠ্যক্রমে রাখার কথা বলেছেন। মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়ে মাতৃভাষার চর্চার কথা বলেছেন। ভারতীয় চিন্তাধারার অধিকাংশ সফল সংস্কৃতি ভাষা থাকায় তিনি সংস্কৃত চর্চা ভাষা ও পাঠ্যক্রমে রাখার কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনের কর্মদক্ষতা বাড়ানো যায়। তাই পাঠ্যক্রমে তিনি জ্ঞানকে অভ্যন্তরীণ প্রয়োজনীয় বিষয় হিসেবে বিবেচনা করেছেন। তিনি ইতিহাস ভূগোল সাহিত্যের মতো বিষয়গুলিকে পড়াতে বলেছেন। তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে গুরুত্ব দিয়েছেন তিনি নারী শিক্ষার জন্য পাঠ্যক্রম রচনা। তাতে থাকবে ইতিহাস, পুরাণ, গার্হস্থ্য বিজ্ঞান, হস্তশিল্প, চারুশিল্প বিজ্ঞান, নৈতিক ইত্যাদি। তিনি পাঠ্যক্রম ভারতীয় একদিকে যেমন প্রচলিত ভারতীয় আদর্শে অনুপ্রাণিত করতে চেয়েছেন, অন্যদিকে তিনি বিজ্ঞান মাধ্যমের মধ্য দিয়ে পাশ্চাত্যের কর্মদক্ষতা সমাক্ষ করে অধিকারী গড়ে তুলতে চেয়েছেন। তিনি সংকীর্ণ ধর্মীয় শিক্ষার কথা বলেননি। তিনি খেলাধুলো ও শারীরিক চর্চার বিকাশের জোর দিয়েছেন। এটা গেল স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা। এবার হচ্ছে
এটা গেল শিক্ষার চিন্তা। এবার আসছি আমরা শিক্ষা পদ্ধতি। শিক্ষা পদ্ধতি কি না, শিশুকে কোনো কিছু জোর করে শেখানো যাবে না। শিশু নিজে থেকে নিয়মের শিক্ষা লাভ করবে, অর্থাৎ বিবেকানন্দের পদ্ধতি হিসেবে শিক্ষা পদ্ধতি গুরুত্ব। শিক্ষা পদ্ধতি, শিশুকে কোনো কিছু জোরপূর্বক এখানে শেখানো যাবে না। শিশু নিজে নিয়মত শিক্ষার বিকাশ লাভ করবে, অর্থাৎ বিবেকানন্দের এই পদ্ধতি শিখন পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছে। তাহলে তারপরে দ্বিতীয় নম্বর কি বলছে, এই দ্বিতীয় পদ্ধতি মনের কেন্দ্রীকরণ, মানে যোগ্য দর্শন ন্যায় মনকে কেন্দ্রীভূত করে কোনো বস্তুর উপর প্রয়োগ করলে অপর তাকে লাভ করা যায়। স্বামী বিবেকানন্দ বলেছে, মনকে কেন্দ্রীভূত করার জন্য ব্রহ্মকে পালন করা আবশ্যক। ব্রহ্মচর্যের মাধ্যমে জৈবিক শক্তি বা আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়। মনকে কেন্দ্রীকরণের জন্য উপযুক্ত শক্তি এখান থেকেই পাওয়া যায়। সুতরাং কেন্দ্রীকরণ শিক্ষার একটি প্রয়োজনীয় কৌশল। 3 নম্বর, তিনি আধ্যাত্মিক বিশ্বাসের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষাই হলো শিক্ষার মূল পদ্ধতি। তিনি শিক্ষাদানের ক্ষেত্রে মনোবিদ্যার প্রয়োগ করার কথা বলেছেন। সর্বোপরি তিনি 4 নম্বর, তিনি বলছেন সর্বোপরি তিনি ধ্যানকে উন্নত বা প্রাকৃতিক পদ্ধতি হিসাবে বিবেচনা করেছেন, কারণ মনকে কেন্দ্রীকরণ না করতে পারলে মেডিটেশন বা ধ্যানে সম্ভব হবে না। শিক্ষালয় ও শিক্ষক। স্বামী বিবেকানন্দ প্রাচীন ভারতীয় তপোবনীয় শিক্ষার পদ্ধতি ছিলেন। তিনি বলেছেন, গুরুগৃহে বাস করে গুরুর আদর্শে জীবন দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে। শিক্ষার্থীকে ব্যক্তির চারিত্রিক প্রভাব শিশুর সার্বঙ্গিক বা সাংস্কৃতিক দূর করায় তিনি শিক্ষকদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এছাড়া বিবেকানন্দের নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি মূল করতেন মাতৃজাতির উন্নতি করতে পারলে সমগ্র ভারতীয় উন্নতি করা সম্ভব হবে। আলোচনা বিবেকানন্দ তার বলিষ্ঠ বৈশিষ্ট্যের প্রতি বিবেকানন্দের দর্শন ও শিক্ষা চিন্তায় বর্তমানে শিক্ষায় আলোচ্য কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা মনে প্রশ্ন জাগি। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে তার দর্শন কতখানি প্রভাবিত তা বিচারের বিষয় তার পরিপ্রেক্ষিতে বলা যায়। পরাধীনতার যুগে স্বামী বিবেকানন্দ বলিষ্ঠ আত্মবিশ্বাসী নিয়ে ভারতের একটি শিক্ষা পরিকল্পনা রচনা করতে চেয়েছিলেন। স্বদেশ প্রাঙ্গণে জাতীয়তাবোধ তার সমস্ত শিক্ষা চিন্তার প্রেরণা বা জগিয়েছিল। তিনি বলেছিলেন, দেশবাসী আমাদের প্রাচীন উপবাস দেবতা, তাদের পূজাই আমাদের প্রধান কাজ। তিনি জনশিক্ষা ও নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি অস্পৃশ্যতা, কুসংস্কার প্রভাবিতকে নির্বাসন দিতে এবং প্রাচীন গুরুগৃহের আদর্শের শিক্ষা চরিত্রের গঠন করতে চেয়েছেন। এখানেই শেষ। আমরা এটা পেলাম কি না, আমরা শিক্ষার আগেটা করেছিলাম, এটা আমাদের ছিল শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য, আমাদের এটা ছিল শিক্ষা দর্শন। পুরো টপিকটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিলে। এরকম ক্লাস পেতে হলে আমাকে রেগুলারলি ফলো করতে হবে।